চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমার সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট এবং মিডিয়া থেকে যারা এসেছেন সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। আমরা চাটখিল থানা পুলিশ, আপনারা জানেন যে খুবই শান্তিপূর্ণভাবে একটি জাতীয় নির্বাচন সম্পন্ন করার পরে বিগত 1 মাসে আমাদের পুলিশ কর্তৃক গুরুত্বপূর্ণ এবং ক্লুলেস একটি মার্ডার মামলা এবং একটি ডাকাতি মামলা সহ আরও বেশ কিছু আমাদের থানার কার্যক্রম সাফল্য আছে, সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে। তো আমাদের থানার সকল কাজকর্ম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের পুলিশ সুপার স্যার, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন স্যার খুব নিবিড়ভাবে তদারকি করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন, এবং তাদের দিক নির্দেশনা এবং নির্দেশক্রমে আমরা সকল কাজকর্ম সুচারুরূপে পালন করার জন্য চেষ্টা করি। তো নির্বাচনের পূর্বে গত জানুয়ারি মাসের 12 তারিখে আমরা আমাদের চাটখিল থানাধীন যে খিলপাড়া এলাকার আগে একটি পরিত্যক্ত অবস্থায় একটি অটোরিকশা পাই, যার কোনো ব্যাটারি ছিল না, 4টি ব্যাটারি সেগুলো ছিল না। তো এই সময় নির্বাচনী কাজে আমরা একটু ব্যস্ত থাকায় আমরা আসলে এই অটোরিকশাটি খুঁজে পাওয়ার পরে এবং তার চালককে খুঁজে পাওয়া না পাওয়ার কারণে আসলে আমরা খুবই চিন্তিত ছিলাম, এবং আমরা বিভিন্নভাবে গোপন গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা বের করছিলাম যে আসলে এই চালক কোথায় গেল, এই চালক অন্তর্ধানের রহস্যটা কি। কিন্তু নির্বাচনের পরে আমরা ফেব্রুয়ারি মাসের 18 তারিখে চাটখিল থানাধীন 2 নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর যে পাটোয়ারি বাড়ি তার পূর্ব পাশে মহসিন গাজীর প্রজেক্টে আমরা একটি অজ্ঞাতনামা মৃতদেহ খুঁজে পাই। এই প্রজেক্টের লোকজন যখন জঙ্গল পরিষ্কার করছিল তখন আমরা এই লাশটি পাই। লাশটি পাওয়ার পরে আমরা সেই যে অটোরিকশা চালক যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার পরিবারকে খবর দিই, তারা এসে লাশটি শনাক্ত করেন যে হ্যাঁ, এই হচ্ছে তাদের সেই আত্মীয় স্বজন, তার স্বজন যে এখন অটোরিকশা নিয়ে বের হয়েছিল কিন্তু তাকে আর পরে খুঁজে পাওয়া যায় না, এবং তার অটোরিকশাটি ব্যাটারিবিহীন অবস্থায় আমরা রাস্তার পাশে খুঁজে পাই। তো এরপর থেকে আমরা মূলত এই ক্লুলেস মার্ডার মামলাটি নিয়ে কাজ শুরু করি, এবং একটি পূর্বে একটি নিখোঁজ জিডি হয়েছিল, সেই জিডির ভিত্তিতে আমরা খুঁজছিলাম। পরবর্তীতে এটা একটা হত্যা মামলায় রূপান্তরিত হয়, এবং সেই মামলার আয়ো হিসেবে এসআই সেকান্দর মোল্লা তিনি কার্যক্রম শুরু করেন। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি স্যার এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন স্যারের কাছ থেকে সময়ে সময়ে আমরা এই মামলার বিষয়ে তারা খোঁজ নিয়েছেন যে কি হলো, এই লাশটি বিষয়ে আমরা কি করছি, এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ, এলাকার গোয়েন্দা কার্যক্রম সবকিছু মিলাই আমরা কিছু তথ্য হাতে পাই যে এই ছেলেটি কার কার সাথে চলাফেরা করত, কার কার সাথে তার মেলামেশা ছিল, এবং এর মাধ্যমেই আমরা বিভিন্নভাবে তথ্য পর্যালোচনা করে আমরা একজনকে সুনির্দিষ্টভাবে আমরা বুঝতে পারি যে রাজু একজন আছে, সে এই ঘটনার পর থেকে এলাকায় পলাতক, এবং তার সাথে আমাদের যে নিহত ব্যক্তি মাসুম, অটোরিকশা চালক মাসুম, তার সাথে ভালো সম্পর্ক ছিল। পরবর্তীতে রাজু এলাকায় এসেছে এরকম একটা খবর আমাদের কাছে আসে যে সে এতদিন ছিল না কিন্তু সে এলাকায় আসছে, এবং রাজু যখন এলাকায় আসছে আমাদের আয়ো যে আছে সেকান্দর মোল্লা, তিনি কিন্তু আসার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য, এবং জিজ্ঞাসাবাদের শুরুতেই কিন্তু রাজু সবকিছু স্বীকার করে যে সেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং তার সহযোগী হিসেবে আরো 3 ব্যক্তির নাম বলে, আরো 2 ব্যক্তির নাম বলে। একজন হচ্ছে মোবারক হোসেন মুন্না এবং আরেকজনের নাম হচ্ছে রুবেল। এবং তার কাছ থেকে আমরা জানতে পারি যে এই 3 মিলেই প্রায় 1 মাস আগে থেকে আমাদের যে ভিকটিম মাসুমের যে অটোরিকশা সেটি হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা শুরু করে, এবং এই পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন মিথ্যা কথা বলে প্রলোভন দেখিয়ে তাকে ওই মাছের প্রজেক্টে নিয়ে যায়, এবং প্রজেক্টে যাওয়া মাত্রই যে আমাদের মোবারক হোসেন মুন্না সে অতর্কিতে কোনো কথা না বলেই গলা চিপে ধরে ওই আমাদের ভিকটিমকে হত্যা করে, এবং হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে সেখানে লাশটিকে ফেলে দিয়ে তারা চলে আসে, এবং চলে আসার পথে তার যে অটোরিকশাটি আছে সেই অটোরিকশা থেকে ব্যাটারি নিয়ে তারা অটোরিকশাটি পরিত্যক্ত করে এবং অটোরিকশাটি বিক্রি করে আবার একটা সোনাচাকা বাজারের এক বিক্রয় সে অটোরিকশার গ্যারাজ আছে তার সারাই করে, এবং এই সব চোরাই অটোরিকশার ব্যাটারিও সে কিনে অন্যজনের কাছে বিক্রি করে। তো সেই যে ব্যবসায়ী আছে তাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি, তাকেও আমরা আদালতের কাছে সোপর্দ করেছি, এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত যেভাবে আমাদের রিপোর্ট আমরা এখনো রেডি করে দিচ্ছি, সেই রিপোর্ট পাওয়ার পরে বিজ্ঞ আদালতে বিচার কার্য হলে আমরা আশা করি যে ভিকটিম এক সুবিচার পাবে। ভিকটিমের পরিবার এখানে উপস্থিত আছে, আমরা তাদেরকে সমবেদনা জানাই এবং তাদের
স্বজনের যে মৃত্যু তার বিচারের জন্য, সুষ্ঠু বিচারের জন্য আমরা সর্বোত্তক সহযোগিতা তাদেরকে করছি। এটার জন্য আয়ও খুবই চমৎকার কাজ করেছে এবং সে রাজু এলাকায় আসা মাত্রই তাকে গ্রেফতার করেছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে আসামি রাজু 164 ধারা আমলে জবানবন্দি প্রদান করেছে। তার জবানবন্দি অনুযায়ী এখন আমরা পরবর্তীতে দুইজন তার সহযোগী এবং পরবর্তীতে আরো একজন চোরাই মাল সে ক্রেতা, এই তিনজনকে আমরা গ্রেফতার করেছি এবং বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করেছি। পরবর্তীতে বিচার প্রক্রিয়া শেষ হলে আমরা আশা করি আপনারা জানতে পারবেন যে সুবিচার প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে একটি ক্লুলেস হত্যা মামলা এবং পরবর্তীতে রমজান মাসের শুরুতে একটি চাঞ্চল্যকর ডাকাতি হয়। চাটখিল এলাকার ছয়ানি টপগা একটি বাড়ি আছে এবং এই মামলাটি গুরুত্বপূর্ণ এই কারণে যে ডাকাত দল তারাবির নামাজের শুরুতে একটি বাড়িতে ঢুকে ডাকাতি পরিচালনা করে এবং আমরা এই ঘটনায় যখন ঘটে আমরা এসপি স্যারের কাছে যখন আমরা ঘটনাটি জানাই, স্যার আমাদেরকে নির্দেশনা দেন যে যেভাবেই হোক ডাকাত দলকে গ্রেফতার করতে হবে এবং ডাকাতের মূল রহস্য উদ্ঘাটন করতে হবে। যেহেতু একটি সন্ধ্যাবেলা তারাবির নামাজের আগেই এরকম একটি দুঃসাহসী ডাকাতি সংগঠিত হয়েছে, তা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজ শুরু করি যে এলাকায় চিহ্নিত যারা অপরাধী আছে তারা এই ঘটনায় সংশ্লিষ্ট থাকতে পারে, যেহেতু এলাকায় কার বাসায় কিরকম লোকজন থাকে এবং এই বাসাটিতে কোনো পুরুষ সদস্য ছিল না, তারা নামাজে ছিল, শুধু মহিলারাই ছিল। এই মহিলাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ইত্যাদি তারা ডাকাতি করে নিয়ে যায়। তো আমরা এলাকার যারা চিহ্নিত অপরাধী এবং ডাকাত দলের সদস্য হয়ে থাকতে পারে এরকম কয়েকজনকে আমরা চিহ্নিত করি এবং এরকম একজন যে সদস্য আছে সে হচ্ছে আব্দুল কাদের শ্রাবণ। তাকে আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আমরা তাকে গ্রেফতার করি এবং গ্রেফতার করার পরে সে কিন্তু স্বীকার করে যে সে এই ডাকাতিতে ছিল এবং সে ডাকাতের যে মূল যে এই অপরাধী, হ্যাঁ, তার কাছ থেকে একটু লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে এবং এই লুণ্ঠিত মোবাইলটির মাধ্যমে আমরা তাকে শনাক্ত করি যে এই ব্যক্তি, এই ছেলেটাই হচ্ছে সেই ডাকাত দলের সদস্য শ্রাবণ এবং সে মূল যে আমাদের ডাকাত যে মূল হোতা যে তার নাম হচ্ছে শান্তর আত্মীয়, মানে ফুফাতো ভাই। এবং এই শান্ত যে আছে সে তার বন্ধু বান্ধব এবং তার আত্মীয় স্বজনকে বিভিন্ন ইউনিয়ন থেকে ডেকে নিয়ে এসে তারা একটি বাসা, যেখানে কোনো পুরুষ সদস্য ওই সময় থাকবে না, তারা নামাজে যাবে এবং মহিলারাই থাকবে, তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা ডাকাতি করবে, সেটা কয়েকদিন ধরে পরিকল্পনা করেছে। এবং ঘটনার দিন 27 তারিখ, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ রাত 8টায় তারা কিন্তু ডাকাতি করার উদ্দেশ্যে সেই বাড়ির আশেপাশে অবস্থান নেয় এবং প্রায় আধা ঘন্টা ধরে তারা সেই ডাকাতি সম্পন্ন করার পরে তারা যা স্বর্ণালঙ্কার নিয়েছে, যে মোবাইলগুলো নিয়েছে, সেগুলো কিন্তু তারা নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল। কিন্তু যে মূল যে ডাকাত শান্ত, সে কিন্তু এলাকায় এখন আর নেই, সে পলাতক আছে। আমরা তাকে শনাক্ত করেছি, তাকে আমরা আমাদের নজরদারিতে রেখেছি। খুব শীঘ্রই আমরা আশা করছি যে সে আমাদের আইনের আওতায় ধরা পড়বে এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। তার বিরুদ্ধে আগেও মামলা ছিল, সে মামলা থেকে জামিনে বের হয়ে এসে এই অপরাধটি সংগঠন করেছে এবং তাকে আমরা চাটখিল থানা পুলিশ খুব দ্রুতই গ্রেফতার করবো বলে আমরা আশা প্রকাশ করছি। এবং এই মামলাতেও আমাদের যে আইও আছেন, সাব ইন্সপেক্টর নয়ন, সে চমৎকার কাজ করেছে। সে পুরো চক্রটিকে গ্রেফতার করার জন্য যা যা করা দরকার সবটুকুই করেছে এবং আমরা এই মামলায়, এই ডাকাতিতে কারা কারা যুক্ত ছিল তারা কিন্তু আমরা একজনকে গ্রেফতার করে সে আদালতে 164 ধারা মূলে জবানবন্দি দিয়েছে এবং এই জবানবন্দি মূলে আরও কয়েকজনের নাম পেয়েছি, তাদেরকেও আমরা গ্রেফতার করব। এবং এটা তো একটি ডাকাতির ঘটনা, আমরা রহস্য উদ্ঘাটন করেছি এবং অন্য থানার আরেকটি ডাকাতির ঘটনায় তারা আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছিল, সেই সহযোগিতা আমরা করেছি এবং তারা কিন্তু চাটখিলের চিহ্নিত কয়েকটি দোকান আছে, এটা আপনাদের মাধ্যমে আমি এই যারা ব্যবসা করেন, স্বর্ণালঙ্কারের ব্যবসা, জুয়েলার্স ব্যবসা করেন, তাদের কাছ থেকে আমি অনুরোধ জানাতে চাই, আপনারা এরকম ডাকাত দল বা অপরাধী চক্রের কাছ থেকে স্বর্ণালঙ্কার ক্রয় করবেন না, তাহলে কিন্তু আমরা যে চেষ্টা করছি ডাকাতি থামানোর জন্য সেইটা কিন্তু ব্যর্থ হয়ে যায় যদি আপনারা এটা করেন। বরঞ্চ আপনারা যদি এরকম কোনো তথ্য পান যে আপনার কাছে বিক্রি করতে আসছে, আমাদেরকে সে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা আপনাদের তথ্য গোপন রেখে সেই ডাকাত দলকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এবং একটি থানা, আমাদের পার্শ্ববর্তী জেলার একটি থানা এসে আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা সেই সহযোগিতা দিয়ে কিন্তু প্রায় 10 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছি আমরা চাটখিল থেকে এবং যে ডাকাত দল, সে ডাকাত দলকে চিহ্নিত করে সেই থানায় মামলা হয়েছে এবং মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এটি আরেকটি আমাদের সাফল্য আছে। এবং এরপরে আমরা মাদকের বিষয়ে আপনারা জানেন আমাদের বর্তমান নির্বাচিত সরকার আসার পর থেকে মাদকের বিষয়ে কিন্তু আমরা কঠোর অবস্থানে আছি। এবং চাটখিল এলাকায় যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী আছে তারা অলরেডি আমাদের নজরদারিতে আছে। তারা যারা কয়েকজন ইতিমধ্যে আমরা 7টি মামলা দিয়েছি এবং এই 7টি মামলায় বেশ কয়েকজন চিহ্নিত মাদক সন্ত্রাসী যারা আছেন তারা বিজ্ঞ আদালতে সোপর্দ হয়েছে। এবং আরও যারা আছেন কয়েকজন আছেন নজরদারিতে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এবং আমি এটা বলতে চাই, আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে জানতে পেরেছি যে এলাকায় যেসব পরিত্যক্ত বা মালিকবিহীন যে সকল পুকুর পাড় আছে, ঘন বন জঙ্গলে ঢাকা পুকুর পাড়, এই পুকুর পাড়ে কিন্তু মূলত মাদকের আড্ডাগুলো বসে। এবং বিভিন্ন পৌরসভা এলাকায় এবং এর বাইরেও বহুতল ভবন, নির্মাণাধীন বহুতল ভবনের বিভিন্ন ফ্লোরে এই সকল মাদকের আড্ডা বসে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন অপরাধ সংগঠিত হয়। বিশেষ করে এলাকার উঠতি বয়সী ছেলে কিশোর গ্যাং, তারা এইসব পুকুর পাড়, ঝোপঝাড়ে ঢাকা পুকুর পাড় এবং নির্মাণাধীন ভবনে উঠে তারা এইসব অপকর্ম করে। তো আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এটা অনুরোধ করতে চাই, যাদের এলাকার আশেপাশে এরকম পুকুর পাড় আছে বা ঝোপঝাড়ে ঢাকা খোলা এলাকা আছে এবং নির্মাণাধীন ভবন আছে, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে। নির্মাণাধীন ভবন থাকলে সেখানে আপনারা একজন দারোয়ান রাখবেন, যাতে করে বাইরের কেউ গিয়ে সেখানে আড্ডা দিতে না পারে। এবং আপনারা একটু তদারকি করবেন যাতে করে আপনাদের ভবন, আপনারা যেটা নির্মাণ করছেন সেখানে গিয়ে অন্য কেউ কোনো অপরাধ সংগঠন করতে না পারে। তো আমরা এই বিষয়ে সতর্ক আছি এবং আপনাদের কাছ থেকে সহযোগিতা আশা করছি। ধন্যবাদ।